নমস্কার বন্ধুরা, আজকে আমরা স্টক মার্কেটের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে ডিসকাশন করতে এসেছি। আশা করি বোর্ডের লেখাটা দেখতেই পাচ্ছেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। শুধু স্টক মার্কেট নয়, আমাদের সমাজে, আমাদের পৃথিবীটা, গোটা পৃথিবীটাই এই সাপ্লাই আর ডিমান্ড কনসেপ্টের ওপরে চলছে। সাপ্লাই আর ডিমান্ডের বাংলাটা কি না, সাপ্লাই কথার মানে হচ্ছে সরবরাহ আর ডিমান্ড হচ্ছে চাহিদা। এই চাহিদা আর সরবরাহ, সাপ্লাই এবং ডিমান্ড সমস্ত দেওয়া নেওয়া, লেনদেন এই সমস্ত ঘটাচ্ছে এবং এর মাধ্যমেই কিন্তু পৃথিবীর রপ্তানি, পৃথিবীর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুই এই দেওয়া নেওয়ার মধ্যে সীমাবদ্ধ। সাপ্লাইটা কিরম ভাবে বোঝাবো? এক্সাম্পল, আপনি বাজারে গেছেন মুরগির মাংস কিনতে। আপনি হয়তো একটু বেলা করে গেছেন এবং বাজারে একটিই দোকান খোলা আছে এবং তার কাছে একটি মাত্র মুরগি রয়েছে। আপনি গিয়ে বললেন, দাদা এই মুরগিটা আমার লাগবে, এই মুরগিটাকে ওজন করুন, আমি নেব। দাম কত হয়েছে? না, তিনি বলল 200 টাকা কিলো, মুরগিটা 2 কিলো ওজন, 400 টাকা দিতে হবে। আপনি বললেন, ঠিক আছে দাদা, এটাকে প্যাক করে দিন। তখন আর একজন ব্যক্তি সে দোকানে এসে বলল, ভাই আমারও মুরগি লাগবে। তখন দোকানদার বলল, দাদা এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। তখন সে বলল যে না, আমার লাগবেই, আমাকে দিতেই হবে। বলছে, এটা কি করে সম্ভব? আমি তো বিক্রি করে ফেলেছি, এটা তো উনি কিনে নিয়েছেন 400 টাকা রেটে। তাহলে 400 টাকাতে মুরগিটা বিক্রি হয়ে গেছে। তখন সেই ভদ্রলোক দোকানদারকে বলল, ঠিক আছে আমি 500 টাকা দিচ্ছি, মুরগিটা আমাকেই দিন। আপনি তো অবাক হয়ে গেলেন। আপনি ভাবছেন যে আরে আমি মুরগি কিনতে এসেছি, আমি কিনছি, হঠাৎ করে ইনি তার দাম বেশি দিয়ে কিনে নিতে চাইছেন। আপনি তখন, আপনারও মাথা খারাপ হয়ে গেল। আপনি বললেন, না এই মুরগিটা আমাকেই দিতে হবে, আমি 600 টাকা দেবো। লোকটাও জিদ্দি, সেও ছাড়বে না। সে বলল, ঠিক আছে আমি 1000 টাকা দেবো, 2 কিলো মাংস আমি 1000 টাকা দেবো, আমাকেই দিতে হবে। আপনি তখন বুদ্ধিমানের মতো ভাবলেন যে ঠিক আছে, আজকে পেলাম না মুরগি, ছেড়ে দিই, থাক, আমি 1000 টাকা দিয়ে মুরগি কিনতে চাই না, এটা উনি নিয়ে নিন। তাহলে এখানে কি ক্রিয়েট হলো? এক্সাম্পল, এখানে সবার আগে সাপ্লাই এর শর্টেজ ক্রিয়েট হলো, কারণ একটি মুরগি দোকানে ছিল আর আপনারা দুজন ক্রেতা ছিলেন। তাহলে মুরগির সাপ্লাই কম, যদি সাপ্লাইকে আমি গ্রাফের মাধ্যমে বলি, সাপ্লাই কম আর ডিমান্ড ছিল হাই। তাহলে সাপ্লাই কম, ডিমান্ড হাই। তাহলে এই সাপ্লাই ডিমান্ডের পরিপূরণের জন্য কি হলো না, প্রাইসটা 400 টাকার জিনিসটা 1000 টাকায় বিক্রি হয়ে গেল। এই রকম ভাবেই সাপ্লাই ডিমান্ড কনসেপ্টটা চলতে থাকে। বাজারে কোনো জিনিসের যদি সরবরাহ, সাপ্লাই আর ডিমান্ড সমান সমান থাকে, তাহলে সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলি বা সমানুপাত ভাবে চলে। অর্থাৎ যতটুকুনি সাপ্লাই আছে ততটুকুনি ডিমান্ড আছে। কথা মার্কেটে যদি 100 কেজি আলু আসে, এই 100 কিলোটাই বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে এটা ঠিকঠাক। এই আর একটা, যদি মার্কেটে 100 কিলো আলু তো এলো আড়ত থেকে, কিন্তু বিক্রি হলো মাত্র 20 কিলো, তাহলে কি হয়ে গেল? এখানে সাপ্লাই অনেক বেশি হয়ে গেল, ডিমান্ড অনেক কম হয়ে গেল। তখন কি হবে? আলুর দাম কমে যাবে। এইখানে আলুর দাম যা ছিল তাই থাকবে, যে কারণ 100 কিলো আলু এসছে, 100 কিলো বিক্রি হয়ে গেছে, তার দাম ছিল তাই। যদি 100 কিলো আলু আসে, 20 কিলো বিক্রি হয়, 80 কিলো থেকে যায়, তাহলে আলুর দাম কিন্তু কমে যাবে। কেননা তখন আলুওয়ালা চাইবে বেশি করে লোকে কিনুক, দামটা কমিয়ে দেবে। উল্টো দিকে ধরুন মার্কেটে 100 কিলো আলু এলো, কিন্তু মার্কেটে 200 কেজির দরকার, অর্থাৎ ডিমান্ড এখানে অনেক হাই কিন্তু সাপ্লাই এখানে কম, তাহলে আলুর দাম বেড়ে যাবে। কেন না, যার কাছে 100 কিলো আলু আছে, যখন সে দেখবে বাজারে 200 কিলোর ডিমান্ড, সে বলবে আমার আরো 10 টাকা বেশি চাই কিলোতে, বা আমার আরো 20 টাকা বেশি চাই কিলোতে, তবে আমি বিক্রি করব। এইভাবে সাপ্লাই ডিমান্ড কনসেপ্টটা কাজ করে। যখন বাজারে সব সমানভাবে জিনিসের সরবরাহ থাকে, সঠিক সরবরাহ থাকে, তাহলে তখন জিনিসের দাম ঠিকঠাক থাকে। যখন জিনিসের সরবরাহ কমে যায়, তখন কিন্তু জিনিসের দাম বেড়ে যায়। এটাই হচ্ছে সাপ্লাই ডিমান্ডের কনসেপ্ট। এবার আমরা চলে আসছি স্টক মার্কেটে। স্টক মার্কেটে সাপ্লাই ডিমান্ড কিভাবে কাজ করে একটু বোঝাই। ধরুন একটা স্টক আছে এবিসি স্টকের দাম 100 টাকা। কত পিস স্টক আছে মার্কেটে? না, 10টা স্টক আছে। 100 টাকাটা প্রাইস, 10টা স্টক আছে। 10টা স্টক কেনার জন্য 10 জন লোক দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকেই দুটো করে স্টক কিনতে চায়। তাহলে এখানে আমার ডিমান্ড কত? 20টা স্টকের, কিন্তু আছে কতগুলো? 10টা স্টক। তাহলে এখানে কিন্তু প্রাইস বাড়তে থাকবে। কিরকম না, 100 টাকায় যখন স্টকটা চলবে, তখন এটাকে আমরা আস্ক আর বিড বলি। 100 টাকায় যখন দাম চলবে, তখন কেউ 101 টাকা দাম দিয়ে দেবে। তখন এই 100 টাকাটা 101 টাকার দামের সাথে অ্যাডজাস্ট হবে। বা আরেকটু ভালোভাবে ধরুন, স্টকটার দাম চলছে 100 টাকা, 100 টাকার বদলে কেউ 101 টাকা দাম দিল, তখন স্টকটা 101 টাকায় বিক্রি হবে। কেউ বললো না আমি 102 টাকা দিতে চাই, কেউ বললো না আমি 103 টাকাও দিতে চাই,
কেউ বললো না আমি 105 টাকা দিতে চাই, তাহলে এই স্টকের প্রাইসটা কিন্তু শিফট হতে থাকবে, শিফট হতে থাকবে, শিফট হতে থাকবে। যত হায়ার প্রাইসে যাবে এই স্টকের প্রাইসটা শিফট হতে থাকবে। যে যত বেশি বলি লাগাবে, অর্থাৎ যে যত বেশি পয়সা দেবে, দাম দেবে, তার কাছে সেই স্টকটা চলে যাবে। এইভাবে স্টকের প্রাইস বাড়ে। এক্সাম্পল, আজকে টাটার শেয়ার যদি 100 টাকায় বিক্রি হয়, 100 টাকায় চলে, কালকে যদি সবাই টাটার শেয়ার কিনতে আসে, তখন কিন্তু কেউ আর 100 টাকায় পাবে না, কারণ সবাই তখন বেশি দিতে চাইবে। যে না, কেউ 101 টাকা দেবে, কেউ 102 টাকা দেবে, কেউ 105 টাকা দেবে, কেউ 110 টাকা দেবে, বলবে আমার চাই, আমাকে দিতেই হবে, আমি যত টাকা লাগে আমি দেবো, আমি 110 টাকা দেবো, আমি 120 টাকা দিতে রাজি, আমাকে 100টা স্টক দিতেই হবে। তাহলে যখন মানুষের ডিমান্ড, মানুষের কাছে সেই জিনিসের ডিমান্ডটা যখন বেড়ে যায়, তখন তার প্রাইসটা কিন্তু চচ্চর করে বাড়তে থাকে। ঠিক তার উল্টোটাও সেম, যখন কোনো জিনিসের ডিমান্ড পড়ে যায়, ডিমান্ড যখন আর থাকে না, কথার কথা ধরুন কদিন আগেই পেটিএম এর শেয়ার, এক্সাম্পল পেটিএম এর শেয়ার 1900 টাকায় লিস্টিং হয়েছিল, সেইখান থেকে স্টকটা পড়তে শুরু করেছে। কেন না, কেউ স্টকটা কিনতে চাইছে না, স্টক রয়েছে হয়তো অনেক, কিন্তু কেনা বায়ারের সংখ্যা অল্প একটু। তাহলে কি হচ্ছে, আবার অপোজিট, 1900 টাকা স্টক, অনেক স্টক রয়েছে, কিন্তু বায়ার রয়েছে একদম অল্প, ধরুন একজন কি দুজন। এবার কেউ 1900 টাকা রেট দিতে চাইছে না, এটা ধরুন 1900 টাকা রেট, এটা ধরুন 1850, এটা ধরুন 1800, এটা ধরুন 1700, এটা ধরুন 1600। তাহলে বায়ার কি করছে, কম প্রাইস দিতে চাইছে। কেউ বলছে আমি 1600 টাকা দেবো, কেউ বলছে আমি 1700 টাকা দেবো। তাহলে 1900 টাকায় কেনার জন্য কেউ নেই, কিন্তু মার্কেটে মালটা অ্যাভেলেবেল, বিক্রি আছে, কিন্তু কেনার কেউ নেই। তখন সেই স্টকের প্রাইসটা নিচের লেভেলে শিফট হয়ে চলে আসে। এইভাবে ডিমান্ড এবং সাপ্লাই কাজ করে। ডিমান্ড বাড়লে, আমি একটা সহজভাবে যদি আরেকটু বোঝাই, আমি অ্যারোর মাধ্যমে বোঝাবো কোনটা বাড়ছে বা কমছে। সাপ্লাই যদি বেড়ে যায়, ডিমান্ড যদি কমে যায়, তাহলে এর প্রাইস ফল করবে, অর্থাৎ পড়ে যাবে। সাপ্লাই যদি কমে যায়, ডিমান্ড যদি বেড়ে যায়, তাহলে প্রাইস রাইজ করবে, অর্থাৎ প্রাইস বেড়ে যাবে। আর একটা কেসও হতে পারে, সাপ্লাই এবং ডিমান্ড সমান সমান, যতটুকুনি সাপ্লাই ততটুকুনি ডিমান্ড, তাহলে মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, অর্থাৎ স্টকের প্রাইস বাড়বে না। কথার কথা 100 টাকা স্টক একটুখানি উঠে 101 হবে, আবার পরে 199 হবে, এই জায়গার মধ্যে ঘোরাফেরা করবে, এই জায়গার মধ্যে ঘোরাফেরা করবে স্টকটা। একবার 101 হবে, একবার 99, একবার 101, একবার 99। এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, যখন সাপ্লাই আর ডিমান্ড সেম থাকে। আশা করি সাপ্লাই ডিমান্ডের কনসেপ্টটা বোঝাতে পারলাম খুব সহজভাবে। আর একটু ভালো করে বোঝার জন্য বলে দিই, সাপ্লাই ডিমান্ডটা এরকম জোন হিসেবে কাজ করে। এটা হচ্ছে ধরুন ডিমান্ড জোন, এটা হচ্ছে সাপ্লাই জোন। এটা ধরুন স্টক প্রাইস, স্টক প্রাইস কোথা থেকে উঠেছে, ডিমান্ড জোন থেকে উঠেছে, উঠে সে আস্তে আস্তে সাপ্লাই জোনের কাছে গেছে। স্টক প্রাইসটা বাড়তে বাড়তে যখন সাপ্লাই জোনে গেছে, সাপ্লাই জোনে এর যে কোয়ান্টিটি, সেটাকে সাপ্লাই এবং ডিমান্ড দুটো আলাদা জোন হিসেবে কাজ করে, সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন। ধরুন স্টক প্রাইসটা মাঝখানে এরকম ঘুরছে, ঘুরতে ঘুরতে সে ডিমান্ড জোনে এসে হিট করলো। যেই ডিমান্ড জোনে এসে হিট করলো, অর্থাৎ এইখানে যদি আমি এটাকে প্রাইস হিসেবে দেখি, এইখানে যদি আমি এটাকে প্রাইস হিসেবে দেখি, কথার কথা এটা হচ্ছে ধরুন 500 টাকা, এই লেভেলটা, এটা 450, এটা 400, এটা 350, এটা 300, এই লেভেলটা ধরুন 200 থেকে 250। তাহলে একটা স্টক যখন 200 থেকে 250 টাকার মধ্যে আছে, তখন সেটা ডিমান্ড, তখন সেটা তার ডিমান্ড জোন। এক্সাম্পল বলছি, কোনো একটা স্টকে 200-250 টাকার মধ্যে জোনটা যদি ডিমান্ড জোন হয় এবং স্টক প্রাইসটা যদি সেই জায়গায় এসে হিট করে, তখন কি করবে, প্রচুর পরিমাণে বায়ার চলে আসবে, প্রচুর বায়ার এখানে চলে আসবে, প্রচুর বায়ার এসে বলবে আমাকে, আমারও চাই, আমারও চাই, আমারও চাই 200। কারণ কেন না, কি জিনিসটার দাম কমে গেছে। আমরা কিন্তু বাঙালি, এবং বাঙালি বলবো না, পুরো স্টক মার্কেট বা পুরো বিজনেস ইন্ডাস্ট্রিটাই কিসের বেসিসে চলে না, কম দাম এবং বেশি দামের উপরে, সস্তা সস্তা। যখন কোনো জিনিসের দাম সস্তা হয়ে যায়, তখন সবাই লাফিয়ে পড়ে সেই জিনিসটা কেনার জন্য। যদি না সেই জিনিসটা খারাপ হয়, যদি জিনিসটি ভালো হয়, তাহলে সবাই সস্তা জিনিস কেনার জন্য ঝাঁপিয়ে পড়ে। তাহলে ডিমান্ড জোনে যখন 200-250 টাকা রেঞ্জে প্রাইসটা এসে পৌঁছালো, প্রচুর বায়ার এসে গেল, তারা প্রচুর পরিমাণে স্টক কিনলো। যেই কিনলো, তখন প্রাইসটা আস্তে 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 চড়তে 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 সাপ্লাই জোনে চলে গেল। এবারে যে সমস্ত লোকগুলো 200 টাকা বা 250 টাকা রেঞ্জে স্টকটাকে কিনেছিল, তারা তো এইখানে গিয়ে দেখছে তাদের টাকা ডবল হয়ে গেছে, 2x হয়ে গেছে। তারা দেখছে তাদের টাকা ডবল, বলছে বাবা আমরা 250 টাকায় কিনেছি, 200 টাকায় কিনেছি, 500 টাকা হয়ে গেছে, চলো এবারে এটার থেকে আমরা বেরিয়ে যাই, প্রফিটটা বুক করে নিই।
এবার এই লেভেলে গিয়ে কি হবে, বায়াররা আস্তে আস্তে বেরিয়ে যাবে, বায়াররা আস্তে আস্তে সেলার হয়ে যাবে। কিরম ভাবে না, যারা আমি যখন জিনিসটা কিনছি তখন আমি বায়ার, যখন আমি জিনিসটা বিক্রি করছি তখন আমি সেলার। আমাদের সমাজে সেলার বলতে শুধু দোকানদারদের বোঝানো হয়, স্টক মার্কেটে কিন্তু প্রতিটা মানুষ, আমি আপনি সবাই প্রথমে কেউ বায়ার হই, তারপরে সে সেলার হয়ে যায়। যখন জিনিসটা বা কোনো স্টকের প্রাইস অ্যাট্রাকটিভ হয় এবং খুব কমে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, আমরা তখন বায়ার হয়ে যাই, আমরা তখন লাফিয়ে লাফিয়ে গিয়ে কিনি। কিন্তু উল্টো দিকে যখন সেই স্টক প্রাইসটা আমাদের কেনার পরে অনেকটা উপরে চলে যায়, আমরা তখন ভাবি যে না না, আমরা এবার এটা থেকে বিক্রি করে বেরিয়ে যাব। তো এই বায়ার যারা এখানে লাফিয়ে চলে এসেছিল, তারা এই জায়গায় গিয়ে সেলার হয়ে গেছে, তারা এইখানে গিয়ে স্টকটাকে সেল করে দিয়েছে, যে আমাদের 500 টাকা প্রফিট হয়ে গেছে, সেল করে দাও। সেল করে দেওয়ার পরে এই স্টক প্রাইসটা কিন্তু আবার পড়তে শুরু করে দেবে। তাহলে এই কনসেপ্টে মেনলি স্টক মার্কেট চলে, ডিমান্ড এবং সাপ্লাই। এবার আমি চলে যাচ্ছি আমাদের স্টকের একটা চার্টে, সেই চার্টে গিয়ে আমি আপনাদের ডিমান্ড এবং সাপ্লাই জোনটা ভালো করে বোঝাচ্ছি। এবার চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এটি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উইকলি টাইম ফ্রেম। দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উইকলি টাইম ফ্রেমে আমরা চার্টটা দেখছি। দেখুন সাপ্লাই কিরকম হচ্ছে। এই ধরুন স্টকটা একটা নিচের লেভেল থেকে চড়তে শুরু করলো, এই নিচের লেভেল থেকে যখন স্টকটা সস্তা হয়ে গেল, ধরুন এটা 100 টাকার কাছাকাছি সস্তা হয়ে গেল, তখন সমস্ত বায়াররা ঝাঁপিয়ে পড়লো এবং যখন এই স্টকটার প্রাইস এই লেভেলে এলো, আমরা যেমন শুরু করেছিলাম, দেখুন মাঝখান থেকে যখন প্রাইসটা এসে একটা জোনে এসে টাচ করলো, এই 100 টাকার রেঞ্জ, 100 থেকে 120 টাকার একটা রেঞ্জে এসে হিট করলো, তখনই সেইখান থেকে প্রাইসটা কিন্তু শুট আপ করলো, একদম ওপর দিকে ছুটে চলে গেল। কোথায় চলে গেল? একদম 340 টাকা রেঞ্জ। 340 টাকা রেঞ্জে গিয়ে কিন্তু সেই স্টকটা থাকলো না সেখানে, সেখান থেকে আবার পড়তে শুরু করলো। পড়ে কোন লেভেলে এলো না, পড়ে এলো 150 টাকার লেভেলে। 150 টাকার লেভেল থেকে আবার সে উপরে ছুটে গেল সেই 340 টাকার লেভেলে। এখানে গিয়ে কিন্তু আবার সে কি হলো, এইগুলো হচ্ছে ডিমান্ড জোন। এই জোনে প্রাইস আসছে, সেখান থেকে উপর দিকে চলে যাচ্ছে। এইটা হচ্ছে সাপ্লাই জোন, এইখানে প্রাইসটা গিয়ে কিন্তু সাস্টেন করছে না। এই ডিমান্ড জোনে প্রচুর পরিমাণে বায়ার এসে গেছে, তাই জন্য প্রাইস উপর দিকে চলে গেল। সাপ্লাই জোনে গিয়ে কিন্তু সেই বায়াররাই সেলার হয়ে গেল, তারা তাদের স্টক বেচে দিল, প্লাস প্রচুর অন্যান্য সেলাররা চলে এলো। আসার পরে সেইখান থেকে প্রাইসটা কিন্তু আর থাকলো না, সেখান থেকে পড়তে আবার একটা ডিমান্ড জোনে এসে হিট করলো। সেই ডিমান্ড জোন থেকে কিন্তু আবার প্রাইসটা উপর দিকে চলে গেল, গিয়ে সেই সাপ্লাই জোনে হিট করলো। সেম সাপ্লাই জোন থেকে আবার প্রাইসটা কিন্তু সেল হতে আবার সেম ডিমান্ড জোনে এলো। এইভাবে দেখুন একটা সাপ্লাই জোন কতবার কাজ করছে। এই সাপ্লাই জোনে যতবার প্রাইসটা যাচ্ছে ততবার মার্কেট পড়ছে। এইটাকে ইভেন ব্রেক করে চলে গেল মার্কেট, তারপরেও সেখান থেকে প্রাইস পড়ে গেল। এইখানে তখন একটা ছোট সাপ্লাই জোন তৈরি হয়ে গেল, ডিমান্ড জোন। তাহলে এই রেঞ্জের মধ্যে প্রাইসটা তখন ঘোরাফেরা করলো, আবার প্রাইসটা পড়লো নিচের রেঞ্জে, সেখান থেকে আবার প্রাইসটা উপরে গেল। তাহলে এইভাবে সাপ্লাই এবং ডিমান্ড জোনের কনসেপ্টটা কাজ করে। যদি আমরা রিলায়েন্সের চার্ট নিই, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এটা উইকলি টাইম ফ্রেমের চার্ট। দেখুন এইটা হচ্ছে ডিমান্ড জোন, এইখানে প্রচুর বায়াররা আছে। কেন না এই লেভেলে রিলায়েন্সের প্রাইসটা এলে তাদের মনে হচ্ছে না সেটা জিনিসটা সস্তা হয়ে গেছে, চলো সেটাকে লুফে নি। মহান ইনভেস্টর ওয়ারেন বাফেটও কিন্তু একটাই জিনিস বলেছেন, যে স্টককে সেই প্রাইসেই কিনো যেটা সস্তা, অর্থাৎ কিফায়তি। যে সস্তার প্রাইসে স্টক কিনতে পারবে সেই কিন্তু আগামী দিনের বড় ইনভেস্টর হতে পারবে। তাহলে রিলায়েন্স যখনই এই 2000-এর লেভেলে চলে আসছে, তখনই কিন্তু সমস্ত বায়াররা এখানে ঝাঁপিয়ে পড়ছে রিলায়েন্সের উপরে, এবং প্রাইসটা এত পরিমাণে ডিমান্ড তৈরি হচ্ছে যে প্রাইস কিন্তু রকেটের মতো উপরে চলে যাচ্ছে। আবার সেই উপরের লেভেলে কিন্তু সাপ্লাই আছে, এই 2500 লেভেলে কিন্তু সাপ্লাই কাজ করছে। অর্থাৎ এখানে গেলে সবার মনে হচ্ছে না রিলায়েন্সের প্রাইস অনেকটা বেড়ে গেছে, এবার একে বিক্রি করে দেওয়া যাক। তখন এখানে সবাই এটাকে বিক্রি করে দিচ্ছে, আবার সেই রিলায়েন্সের প্রাইস কমতে সেম লেভেলে চলে আসছে। এইরকম সাপ্লাই ডিমান্ড জোন কিন্তু স্টক মার্কেটে ছড়িয়ে রয়েছে, প্রতিটা চার্টের মধ্যে সাপ্লাই ডিমান্ড জোন ছড়িয়ে রয়েছে। আপনারা যে ব্রোকারের কাছে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনারা এই চার্টগুলোকে খুলুন, উইকলি বা ডেলি টাইম ফ্রেমে যান এবং এই সাপ্লাই ডিমান্ড জোনটাকে মার্কিং করুন। দেখবেন অনেক স্টক এরকম আপনারা পাবেন যেটা আপনাদের সাপ্লাই বা ডিমান্ড জোনে অ্যাভেলেবেল আছে। অনেক স্টককে সাপ্লাই জোনে পেতে পারবেন। ভালো সাপ্লাই জোনে যদি থাকে তাহলে সেখান থেকে স্টকটা পড়বে, আর ভালো ডিমান্ড জোনে যদি সেই প্রাইসটা চলে আসে তাহলে সেখান থেকে প্রাইসটা শুট আপ করবে। এইটা হচ্ছে ডিমান্ড জোন। দেখুন এইখানে এটা ফার্স্টে হয়েছিল সাপ্লাই জোন, সেখান থেকে প্রাইস নিচে গেল, গিয়ে তারপরে সেটা ব্রেক করে কিন্তু ডাইরেক্ট উপরে,
এটা হয়ে গেল আমাদের সাপ্লাই, এটা ডিমান্ড। আশা করি আজকের ভিডিওতে সাপ্লাই এবং ডিমান্ড জোনকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের আরো কোনো বক্তব্য থাকে, যদি আপনারা আরো একটু ক্ল্যারিফাই করতে চান কোনো বিষয় নিয়ে, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন। আমি সেখানে পার্সোনালি সেই কমেন্টে রিপ্লাই করব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করুন। এইরকম ভিডিও ডেইলি আপনারা পাবেন। আপনাদের স্টক মার্কেটের জার্নি আরো শুভ হবে। আজকের জন্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।